আবারও একটা সময় হয়ে গেছে নতুন টেক নিউজ এপিসোডে। আর বরাবরের মতো আমি প্রিয়তোষ বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আপনারাও সরাসরি লাইক বাটনে হাজির হয়ে যান। লাইক করে দিয়েছেন, 1500 লাইক কিন্তু আপনারা কমপ্লিট করতে পারছেন না। একটা ছোট্ট দায়িত্ব বস, আপনাদের কাছে লাইকের গুরুত্ব না থাকতে পারে, আমাদের পরিবারের কাছে আপনার লাইকের গুরুত্ব অনেকটা। যাই হোক, সোজাসুজি টেক নিউজে চলে আসি। চায়নাতে অ্যাপেল কিন্তু 1 নম্বরে পজিশনে রয়েছে। আমরা বারবার ভাবছিলাম হুয়াই নাকি চাইনিজ মার্কেটে আবার নতুন করে ফিরবে, গ্লোবাল মার্কেটে ফিরবে, কিন্তু হুয়াইয়ের পরিস্থিতি চাইনিজ মার্কেটে আরও খারাপ হয়েছে। চাইনিজ মার্কেটে তারা 2 নম্বরে ছিল, কিন্তু দেখা যাচ্ছে Q4 2023-তে 1 নম্বরে এখানে অ্যাপেল উঠে এসছে, দ্বিতীয়তে উঠে এসছে অনার, যদিও এটা হুয়াইয়েরই সাব ব্র্যান্ড ছিল, এখন স্বাধীন ব্র্যান্ড হিসেবে কাজ করছে, তৃতীয়তে ভিভো এবং 4 নম্বরে হুয়াই রয়েছে। কিন্তু হুয়াই এখনও শোনা যাচ্ছে গ্লোবাল মার্কেটে নাকি খুব তাড়াতাড়ি তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করবে। তো দেখা যাক, কিন্তু হুয়াই যদি 4G স্মার্টফোন লঞ্চ করে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা কখনোই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে এবার সরাসরি অ্যাপেলের খবরে চলে আসি। S24 সিরিজ লঞ্চ করে গেছে, তাই জন্য অ্যাপেলের iPhone 16 সিরিজ নিয়ে জল্পনা কল্পনা হবে, এটাই স্বাভাবিক। আজকে শোনা যাচ্ছে iPhone 16 Pro Max, যেটা সরাসরি S24 আলট্রা ফোনটার সাথে কম্পিট করবে, ওই ফোনটাতে সনির একটা লেন্স থাকবে। এছাড়াও আগের জেনারেশনের থেকে আরও বড় সাইজের সেন্সার ব্যবহার করা হবে, ফলে আরও ভালো ছবি পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, স্যামসাংয়ের মতো 200 মেগাপিক্সেল এবারও অ্যাপেল দিচ্ছে না, অ্যাপেল দিচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর S24 আলট্রা, তার রিভিউ অবশ্যই আসবে বস, একটু ওয়েট করে যান, অনেক খুল্লা বাকি আছে, ওয়েট। তবে হ্যাঁ, iOS-এ আমরা যে অনেকদিন ধরে শুনছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার সুযোগ পাবো, অবশেষে অ্যাপেল কিন্তু এটা অফিসিয়ালি আনতে চলেছে। কিন্তু যদিও বা আনে, সেটা কিন্তু পেড ফিচার হবে, অর্থাৎ আপনি থার্ড পার্টি ইনস্টলার থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, তাহলে আপনাকে অ্যাপেল আইডি দিয়ে টাকা দিতে হবে। মানে ওই ফিচারটা কিন্তু অ্যাপেল ফ্রিতে দিচ্ছে না, তো আবার পকেট কাটার ধান্দা। অবশেষে OnePlus 12 আর OnePlus 12R নামে দুটো স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। OnePlus 12 আর 12R স্পেসিফিকেশন অনুযায়ী দামটা যথেষ্ট আমার অ্যাগ্রেসিভ লেগেছে। বিশেষ করে OnePlus 12R দাম রাখা হয়েছে 40,000 রুপি। বাংলাদেশে যদি 55,000 টাকাতেও পাওয়া যায়, এটা এই দামে সেরা একটা ডিভাইস হতে পারে। তবে হ্যাঁ, অনেকেই আবার বলবেন OnePlus-এ গ্রিন লাইন ইস্যু আছে। তবে একটা কথা মনে করিয়ে দিই, যে কোনো অ্যামোলেড ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসতেই পারে, বাকিটা আপনার ভাগ্য। অবশেষে গুগল পিক্সেল 9 সিরিজের অর্থাৎ গুগল পিক্সেল 9 এবং 9 Pro দুটো ফোনেরই রেন্ডার সামনে চলেছে। অসাধারণ দেখতে লাগছে, একটু আনকমন দেখতে লাগছে। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের S23 সিরিজ বা S24 সিরিজ বা আইফোনের নতুন সিরিজগুলোর একই ধরনের ডিজাইন দেখতে দেখতে জাস্ট বোর ফিল করছিলাম। OnePlus 9 সিরিজ একটু রিফ্রেশিং লুক দিয়ে আসছে। তবে OnePlus 9 আর OnePlus 9 Pro দুটো ফোনেই শোনা যাচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, অর্থাৎ আমরা যে কার্ভ ডিসপ্লের একটা উত্তেজনা দেখছিলাম না, সেই উত্তেজনা কিন্তু এবার কাটতে চলেছে। আর ফ্ল্যাগশিপ ফোনেই যখন কার্ভ ডিসপ্লে দিচ্ছে না, তখন নর্মাল ফোনেও কার্ভ ডিসপ্লে আসাটা বন্ধ হয়ে যাবে, কারণ এখন 20,000 রুপিতে কার্ভ ডিসপ্লে পাওয়া যায়। যাই হোক, OnePlus 9 Proতে 6.5 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তবে সেটা ফ্ল্যাট ডিসপ্লে হবে। এছাড়াও আউট অফ দ্য বক্স Android 15 থাকবে, Android 14 নয়, Android 15। এছাড়াও মেটাল ফ্রেম থাকবে। তবে দেখা যাক কত দামে লঞ্চ হয়, আর আদৌ আমাদের কান্ট্রিগুলোতে লঞ্চ হয় কিনা। অবশেষে অনারের তরফ থেকে দ্বিতীয় স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Honor X9B। এই স্মার্টফোনটাকে নিয়ে আপনাদের মধ্যে অনেক উত্তেজনা, অনেক ভোরে কমেন্ট পেয়েছি। আর এই ফোনটা বলা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নাহলে 9ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। 30 থেকে 35,000 রুপির প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট থাকবে, একদম মিড বাজেট একটা প্রসেসর। তবে হ্যাঁ, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, হায়ার রিফ্রেশ রেট থাকবে। বলা হচ্ছে এই ফোনটাকে আপনি যতই বাড়ি মানুন, এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিন, ফোনটা নাকি ভাঙবে না। ভাঙতে তো ইচ্ছা করে একবার কিনে টেস্ট করতে, কিন্তু পকেটে বড় ব্যথা লাগে। তো আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করুন না, যদি ইনকাম বাড়ে অবশ্যই এই ফোনগুলো টেস্ট করা যায়। আচ্ছা, কিছুদিন আগে বলেছিলাম নোকিয়ার পেটেন্ট কপি করেছে, এই অভিযোগে ওপো, ভিভো এই সমস্ত কোম্পানির স্মার্টফোন বিক্রি বন্ধ হয়ে গেছিল বিভিন্ন দেশের বাজারে। কিন্তু অবশেষে ওপো নোকিয়ার সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ওপো এখন নোকিয়ার যে 5G পেটেন্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে শর্ত সাপেক্ষে। তার জন্য তারা নোকিয়াকে পেমেন্ট করবে। সুতরাং ওপো এখন প্রত্যেকটা দেশের কান্ট্রিতে এখন অ্যাভেলেবেল। যে সমস্ত কান্ট্রিগুলোর নাম মনে পড়ছে না, দক্ষিণ এশিয়ার বেশ কিছু কান্ট্রি হবে, সেই কান্ট্রিগুলোতে ওপো স্মার্টফোন অ্যাভেলেবেল। তবে হ্যাঁ, এখনও ভিভো, OnePlus এই দুটো কোম্পানির কিন্তু ব্যান্ড সেখানে রয়েছে। অবশেষে Infinix Note 40 সিরিজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। Infinix Note 40 এবং Note 40 Pro বলা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি মাসে মিড উইকের মধ্যেই ইনফিনিক্সের Note 40 সিরিজ চলে আসবে, যেখানে 12GB র্যাম থাকবে, 256GB ইন্টারনাল মেমোরি থাকবে প্রো ভার্সনে। এছাড়াও প্রো ভার্সনটা 5G ডিভাইস হবে, মিডিয়াটেকের Dimensity 6080 চিপসেট থাকবে। এই ওভারঅল একটা স্মার্টফোন মোটামুটি
মোটামুটি 15,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নোট 40 ফোনটা সেটা একটা 4G স্মার্টফোন হতে পারে, দেখি 2-1 দিনের মধ্যে স্পেসিফিকেশন লিক দিয়ে দেবো। অবশেষে ভিভো V30 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই কিছুদিন হলো ভিভো V29 এর আমরা আনবক্সিং ও রিভিউ করেছিলাম, আর ভিভো V30 অলরেডি IMEI ডেটাবেসে এনলিস্টেড হয়ে গেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ভিভো V30 এবং ভিভো V30 Pro দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপগ্রেডেশন বেশ কিছুটা থাকবে বলে মনে হচ্ছে। এছাড়াও সেখানে দুটোই 5G ডিভাইস হবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, টেলিফটো সেন্সরও থাকতে পারে। রিয়েলমি 12 সিরিজ তো লঞ্চ করছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে রিয়েলমি 12 প্লাস ফোনটা নাকি ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে। আর রিয়েলমি 12 প্লাস ফোনটা কেমন দেখতে হবে তার ব্যাক প্যানেল থেকে সম্পূর্ণ ছবি সামনে চলেছে, একদম হুবহু রিয়েলমি 12 সিরিজের মতো লাগছে। রিয়েলমি 12 প্লাস ফোনটাতেও বিভিন্ন লেদার ভ্যারিয়েন্ট ফিনিশ থাকবে। এছাড়াও ফোনটাতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের চার্জার থাকবে। তবে এখনও কানাঘুষো শোনা যাচ্ছে সেটা একটা 4G ডিভাইস হবে। তবে আমার মত বলছে না, ওটা 5G ডিভাইসই হওয়ার কথা। আর সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি ওই 6080। রিয়েলমি 12 প্লাস যে ফোনটা সেটা কিন্তু সরাসরি রেডমি নোট 13 ফোনটার সাথে কম্পিট করবে, বরঞ্চ কিছুটা এগিয়েও থাকতে পারে। সব শেষে স্যামসাং এর তিনটে মারাত্মক খবর। স্যামসাং F55 এই ফোনটা এনলিস্টেড হয়েছে বিভিন্ন সার্টিফিকেশন সেশনে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে স্যামসাং দুমদুমার একটা ফাস্ট চার্জিং টেকনোলজি সেখানে ইউজ করেছে। 45 ওয়াট, যেটা আলট্রা সিরিজে আমরা পেয়েছি, সেই একই ফাস্ট চার্জিং আমরা F55 এ পেতে পারি, পাবো কিনা এখনও জানি না। আর সেখানেও এক্সিনোসের 1380 চিপসেট থাকবে, আর ওটা A55 এর একটু রিব্র্যান্ডেড ভার্সন হবে। আর A55 ফোনটাও শোনা যাচ্ছে মার্চের প্রথম দিকেই লঞ্চ হয়ে যাবে। আজকে IMEI ডেটাবেসে সেই ফোনটাকেও দেখা গেছে। তবে স্যামসাংয়ের S24 সিরিজ তো লঞ্চ করলো, S24 সিরিজের আস্তে আস্তে কালো দিকগুলো বেরিয়ে আসছে, বিশেষ করে S24 এবং S24 প্লাস। আমরা অ্যান্টনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে দেখতে পাচ্ছি S24 এবং S24 প্লাস ঠিকঠাক পারফরমেন্স দিতে পারছে না। কখনো কখনো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর আশেপাশে সেটা পারফরমেন্স দিচ্ছে। এমনকি আমাদের যে জ্ঞান থেরাপি রয়েছেন রাকেশ ভাই, তিনিও তার ভিডিওতে স্পষ্ট বলে দিয়েছেন সেটা কখনোই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এর মতো পারফর্ম দিচ্ছে না। এমনকি যথেষ্ট থ্রট করছে, থ্রটলিং টেস্টে দেখা যাচ্ছে তার গ্রাফ ক্রমশ নিচে নেমে যাচ্ছে, কিছু জায়গায় লাল ক্রসও তো চলে এসেছে। সুতরাং বুঝতে পারছেন, S24 আর S24 প্লাস কিনেন না, তার থেকে S23 সিরিজ কিনুন, অনেক বেটার অপটিমাইজেশন পাবেন। আরেকটা জিনিসে বেটার অপটিমাইজ করার জন্য সাবস্ক্রাইব বাটনটা আপনাদের জন্য আছে বস। 1500 লাইক কমপ্লিট করার দায়িত্ব নিচ্ছেন তো আজকে, ব্যাস আর কোনো চিন্তা নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।